আসসালামু আলাইকুম। অনলাইন বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুর রহমান। আশা করি সবাই ভালো আছো। আমরা সৈয়দ ওয়ালিউল্লাহর ছোট গল্প নয়নচারা দেখছিলাম। এর আগের 4টা লেকচারে আমরা দেখেছি দুর্ভিক্ষের পটভূমিতে আমো কলকাতা শহরে এসে বিরূপ পরিবেশের মুখোমুখি হয়েছে। হিংসা, বিদ্বেষ, নিষ্ঠুরতা, অসহ্য বৈরিতায় পূর্ণ এই শহর। শহরের মানুষগুলো নির্দয়, আত্মকেন্দ্রিক। কুকুরের চোখের চেয়েও তাদের চোখে হিংস্রতা। আমরা এখানে মাছির চেয়েও মূল্যহীন। এই বাস্তবতায় আমুদের অনেকেই প্রাণ হারিয়েছে এবং আমুর অবস্থাও ভালো নয়। এই পর্যায়ে আমরা দেখব 4টি ভাতের আশায় আমু দাঁড়ে দাঁড়ে ঘুরবে, তবে গল্পের শেষে তার আকাঙ্ক্ষিত ভাত মিলবে। এবার তাহলে গল্পের বাকি অংশ দেখা যাক। তারপর কখন মাথায় ধোঁয়া উঠতে লাগলো এবং কথাগুলো মাথায় ধোঁয়া হয়ে উঠছে। উদরের অসহ্য তাপে জমাট কথাগুলো ধোঁয়া হয়ে বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। কেউ রেগে গেলে বা ক্ষেপে গেলে কিংবা মেজাজ হারালে রূপক অর্থে মাথা দিয়ে ধোঁয়া ওড়ার কথা বলা হয়। তবে এরকম একটা ব্যাপার নাকি সত্যিই হয়েছিল ক্রিকেটার ক্রিস লিনের ক্ষেত্রে। অস্ট্রেলিয়ান মারমুখী ব্যাটসম্যান ক্রিস লিন পাকিস্তান সুপার লিগে খেলার সময় আউট হয়ে রাগমুখে যখন মাঠ ছাড়ছিলেন, তখন মনে হচ্ছিল তার মাথা দিয়ে ধোঁয়া বের হচ্ছে, অনেকটা ধুমায়িত গরম চায়ের কাপের মতো। তো আমরা দেখব আমুর মাথা দিয়ে এরকম ধোঁয়া উঠছে, তার মাঝে রাগ, যন্ত্রণা, ক্ষোভ এসবের এক মিলিত অনুভূতি তার মধ্যে কার্যকর রয়েছে। আর গলাটা যেন সুরঙ্গ। সুরঙ্গের ইংরেজি টানেল। গলনালীকে বোঝানোর জন্য সুরঙ্গ শব্দের ব্যবহার করেছেন। আমু শুনতে পারছে বেশ যে কেমন একটা অতি ক্ষীণ আওয়াজ। মানুষ যখন খুব ক্ষুধার্ত থাকে, শরীরে কোনো শক্তি না থাকে ক্ষুধার কারণে, তখন তার আওয়াজ ক্ষীণ হয়। কেমন একটি অতি ক্ষীণ আওয়াজ সে গভীর ও ফাঁকা সুরঙ্গ দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে উঠে আসছে উপরের পানে, অর্থাৎ মুখ দিয়ে বের হচ্ছে। এই গলা দিয়ে, এই সুরঙ্গ দিয়ে একটা আওয়াজ, একটা কথা বের হচ্ছে। এবং অবশেষে যখন মুক্তি পেল এই কথাটা, তখন তার আঘাতে অন্ধকারে ঢেউ জাগলো। ঢেউগুলো দুধারের খোলা চোখে ঘুমন্ত বাড়িগুলোর গায়ে ধাক্কা খেয়ে ফিরে এলো তার কানে। বাড়ির বিশেষণটা দেখো, এই বাড়িগুলো খোলা চোখে ঘুমন্ত। একটা মানুষকে চিন্তা করো, তাকিয়ে আছে কিন্তু ঘুমাচ্ছে। এই বাড়িগুলোর অবস্থা একই রকম। আমরা দেখতে পাচ্ছি জানালা খোলা, বাতি জ্বলছে, অথচ চুপচাপ, কোনো শব্দ নেই। দরজায় কড়া নাড়লেও কেউ সাড়া দেয় না, এরকম একটা বাস্তবতা। আমু বলছে যে মা গো, 4টি খেতে দাও। তার কণ্ঠ দিয়ে, তার গলা দিয়ে এই কথাই বের হচ্ছে। এই পথ, ওই পথ, এখানে পথের শেষ নেই। শহরের বাস্তবতা আবারও নানা অলিগলি, এখানে ঘরে পৌঁছানো যায় না। গ্রামীণ বাস্তবতায় দেখবে মানুষ শুধু গেস্ট রুমে আসে না, খাওয়ার ঘরে ঢুকে যায়, এমনকি তোমার শোবার ঘরে চলে আসবে কথা বলার জন্য বা তার প্রয়োজন জানানোর জন্য। যাদের গ্রামে বাড়ি তারা নিশ্চয়ই এই অভিজ্ঞতা অর্জন করেছ। গ্রামে যে কোনো ঘরে ঢুকে পড়ে এরা। তবে শহরের বাস্তবতায় ঘর দেখা যাচ্ছে, কিন্তু ঘরে ঢোকার কোনো উপায় নেই। ময়রার দোকানে আলো জ্বলে, কারা খেতে আসে, কারা খায়, আর পয়সা ঝনঝন করে। ওই সময় পয়সার মূল্য ছিল। 1 পয়সা 5 পয়সায় যথেষ্ট খাবার হতো, এই জন্য পয়সা প্রসঙ্গটা এসেছে। আমুর দশা মূলত পথের কুকুরের মতো। যে ক্ষমতা থাকলে ময়রার দোকানে গিয়ে মিষ্টি খাওয়া যায়, হোটেলে গিয়ে ভাত দাবি করা যায়, সেটা আমুর নেই। তাই সে শুধু দেখে, ময়রার দোকান দেখে, হোটেল দেখে, সেখানে ক্ষমতাবানদের যাতায়াত দেখে। কিন্তু এধারে কাঁচ, কাঁচের এপাশে মাছি আর পথ আর আমু, তবু দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে। এখানে চিন্তা করো, তোমরা মিষ্টির দোকানে দেখে থাকবে মাছি বা এরকম পোকামাকড় আটকানোর জন্য কাঁচের দেয়াল দেওয়া থাকে। তো আমু এরকম দূর থেকে দেখছে
এ গল্পে আমু ও মাছি এক সারিতে অবস্থান নিয়েছে, রাখা হয়েছে, দাঁড় করানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম অঙ্গরাজ্য টেক্সাসের একটি রেস্টুরেন্টে লেখা ছিল, ডগস, নিগ্রোস অ্যান্ড মেক্সিকানস নো। অর্থাৎ এই রেস্টুরেন্টে কুকুর, নিগ্রো এবং মেক্সিকান এদেরকে এক সারিতে রাখা হয়েছে। তোমাদের বলে রাখা ভালো, টেক্সাস, ডালাস এর দক্ষিণ সীমান্তে মেক্সিকো অবস্থিত। এটা মূলত জাতি বিদ্বেষ বা বর্ণবাদ বা রেসিজমকে সমর্থন করে এটা লেখা হয়েছে। তো এই হোটেলে যেমন কুকুর আর নিগ্রোকে এক কাতারে দাঁড় করানো হয়েছে, ঠিক নয়নচেরা গল্পে আমু এবং মাছিকে এক পর্যায়ে রাখা হয়েছে। কিন্তু ভেতর থেকে কে একটি লোক বাজের মতো খাই খাই করে তেড়ে এলো। দোকানের লোকেরা ক্ষমতাবান, তাই তারা তাকে বাজের মতো খাই খাই করে তাড়িয়ে দেয়, যেন সে পথের কুকুর। আরেকটা বিষয় দেখো, বাজের মতো খাই খাই। তোমরা জানো বাঁকা ঠোঁট ও ধারালো নখযুক্ত শিকারী পাখিকে বাজ বলা হয়। তবে বাজখাই কণ্ঠ বলতে অত্যন্ত কর্কশ ও অস্বাভাবিক চড়া যে কণ্ঠ, অর্থাৎ চড়া গলায় কর্কশ কণ্ঠে সে খাই খাই করে সে ধমক দিতে দিতে তাকে তাড়িয়ে দিতে আসলো। আরে লোকটা অন্ধ নাকি? মনে মনে আমু হাসলো হঠাৎ এক চোট। অন্ধ না হলে এমন করবে কেন? দেখতে পেত না যে সে মানুষ? পথে নেমে আমু ভাবল, একবার সে শুনেছিল শহরের লোকরা অন্ধ হলে নাকি শোভার জন্য নকল চোখ পরে। দোকানের লোকটা অন্ধই, আর তার চোখে সে নকল চোখ। আমু প্রান্তবর্তী এমন গ্রাম থেকে এসেছে যেখানে সে চশমা পরা কোনো লোক দেখেনি। ভেসে এসেছে সে শ্যাওলার মতো, পরিণত হয়েছে খড়কুটোতে। আমুর মনে হয়েছে এই শহরে মানুষের চোখ নেই, আর তা থাকলেও সেটা নকল। আসলে এরা সব অন্ধ। কিন্তু একটা আওয়াজ শুনে হয়তো ভেবেছে বাইরে কুকুর, তাই তেড়ে এসেছিল অমন করে। কিন্তু সে কথা যাক, আশ্চর্য হতে হয় কাণ্ড দেখে। নকল চোখে আর আসল চোখে তফাৎ নেই কিছু। আমু দেখে বুঝে সিদ্ধান্ত নিয়েছে যে শহরের মানুষ অন্ধ, আর এ কারণেই পড়ে থাকে নকল চোখ। কিন্তু নকল চোখের ছড়াছড়ি তার বিস্ময়ের কারণ নয়, বরং বিস্ময়ের কারণ হলো নকল চোখে আর আসল চোখে কোনো পার্থক্য নেই। সাধারণভাবে নগর চেতনা বলতে যা বোঝায় তার সঙ্গে এই সিদ্ধান্তের মিল রয়েছে। আমু অত্যন্ত বিরূপ সময়ে মানুষের চোখে করুণার প্রশ্রয় দেখতে চেয়েছে। সে আশা করেছিল যে মানুষ তাকে সাহায্য করবে, কারণ বাঁচার আশায় খাবারের সন্ধানে সে শহরে এসেছিল। তবে এসে সে স্বাভাবিকভাবেই হতাশ হয়েছে। আর এভাবেই এ গল্পে ফুটে উঠেছে মানুষে মানুষে বিভাজনের বাস্তব রূপ। তারপর আবার মাথায় ধোঁয়া উঠতে লাগলো। আবারও হয়তো রাগ, হয়তো যন্ত্রণা, অথবা চিন্তা। ময়ূরাক্ষীর তীরে কুয়াশা নেমেছে, স্তব্ধ দুপুর, শান্ত নদী। দূরে একটা নৌকায় খরতাল ঝনঝন করছে, আর এধারে শ্মশান ঘাটে মৃত দেহ পুড়ছে। চিত্রকলার প্রতি প্রগাঢ়ভাবে অনুরক্ত হওয়ায় সৈয়দ ওয়ালিউল্লাহর সাহিত্যকর্মে চিত্ররীতির উপস্থিতি প্রবলভাবে লক্ষণীয়। আলোচ্য গল্পে তিনি অনিবার্য কারণেই দৃশ্য গুণময় পরিচর্যা এবং পৌনপুনিকভাবে ছবি এঁকে বক্তব্য উপস্থাপনে আগ্রহী হয়েছেন। এর আগে আমরা চিত্রকল্পের উদাহরণ দেখেছিলাম, নীরবতা পাখা গুটিয়ে নিশ্চল হয়ে রয়েছে। আমরা বলেছি নয়নচারার ভাষা মূলত চিত্ররূপময়। পাত্রপাত্রীর অবস্থান, সংকট ও মনস্তত্ত্বের পরিচয় পাঠের মাধ্যমে আমাদের চেতনাকে স্পর্শ করার পূর্বেই দর্শন ইন্দ্রিয়ের সাহায্যে আমরা দেখে ফেলি একটা দৃশ্য। ময়ূরাক্ষী নদীতে কুয়াশা নেমেছে এবং শ্মশানঘাটে মৃতদেহ পুড়ছে। একটা ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে। ইমপ্রেশনিস্টিক শিল্পী বস্তুর খুঁটিনাটি পরিহার করে নির্বাচিত রেখা, রঙের সাহায্যে বস্তুর সমগ্র রূপকে ধরতে চান। এ উদ্ধৃতিটিতে মূর্ত হয়ে ওঠা চিত্র
অতিরিক্ত তথ্য পরিবেশন করেনি। নিসর্গ, পারিপার্শ্বিকতা ও ব্যক্তির অবস্থান সম্ভূত ঐক্য সমন্বিত সামগ্রিক চিত্রই এখানে নির্মিত হয়েছে। আর এখানে খরতাল বলতে কাঁসার তৈরি এক প্রকার বাদ্যযন্ত্র, এটাকে করতাল বলা যেতে পারে। ভয় নেই, আমুর ভয় নেই। মৃত্যু কোথায়? মৃত্যুকে সে পেরিয়ে এসেছে, সে বলতে এখানে আমু। আর অলিগলি দিয়ে ঘুরে মৃত্যুহীনতার উন্মুক্ত সদর রাস্তায় সে এসে পড়েছে। আমু মৃত্যুহীনতার এক জগতে এসে পড়েছে। কড়া একটা গন্ধ নাকে লাগছে, কি কোলাহল, লোকেরা আসছে যাচ্ছে। হোটেল দাঁড়াবে কি এখানে? একটু আগে আমরা লনস্টার হোটেলের কথা বলেছিলাম, যে হোটেলে নিগ্রো এবং কুকুর প্রবেশ নিষেধ। আমাদের কলকাতায়ও দেখব এরকম হোটেল রয়েছে যেখানে আমুর প্রবেশ নিষেধ, তাকে দূর থেকে দাঁড়িয়ে দেখতে হয়, এমনকি দাঁড়িয়ে দেখতেও দেয় না, সেখান থেকে বিতাড়িত হতে হয়। দাঁড়ালে দাঁড়াতে পারে, তবে নকল চোখ পরা কোনো অন্ধ তো নেই এখানে, আওয়াজ পেয়ে তেরে আসবে না তো খাই খাই করে। কিন্তু গন্ধটা চমৎকার। লিখেছে হোটেল, কিন্তু আমার মনে হচ্ছে বিরিয়ানি হাউস। বিরিয়ানি হাউসের গন্ধটাই চমৎকার লাগে, দূর থেকে কাছে ডাকে। তারপর বৈশাখ মাসের শূন্য আকাশ হঠাৎ যেমন মেঘে ছেয়ে যায়, তেমনি দেখতে না দেখতে একটা ভীষণ কালো ক্রোধে তার ভিতরটা করাল হয়ে উঠল, আর কাঁপতে থাকলো সে থরথর করে। সিঁড়ির ধারে একটা প্রতিবাদী ভঙ্গিতে সে রইল দাঁড়িয়ে। খাবারের চমৎকার গন্ধে আমুর মধ্যে একটা ক্রোধের ভাব জেগে উঠেছে, সে কাঁপছে থরথর করে। এই যে কাঁপছে, এটা তার আবেগের প্রকাশ, কিছু একটা পেতে চায় সে, এবং সে দাঁড়িয়ে আছে প্রতিবাদী ভঙ্গিতে। অবশেষে ভিতর থেকে কে চেঁচিয়ে উঠল, আরেকজন দ্রুত পায়ে এলো এগিয়ে, এসে হীন ভাষায় কর্কশ গলায় তাকে গালাগালি দিয়ে উঠল। প্রবেশ নিষিদ্ধ তার জন্য। তো আমুর এখানে প্রবেশ অধিকার নেই, কারণ তার ক্ষমতা নেই। যে ক্ষমতা থাকলে গিয়ে এখানে কিছু খাওয়া যায় বা পান করা যায়, যেহেতু তার সে যোগ্যতা নেই, সে ক্ষমতা নেই, এ কারণে আমু এখান থেকে বিতাড়িত হচ্ছে। এই জন্যই আমু প্রস্তুত হয়েছিল। হঠাৎ সে ক্ষিপ্তের মতো ঝাঁপিয়ে পড়ল তার উপর। আমু ঝাঁপিয়ে পড়েছে যে লোকটা তাড়িয়ে দিতে এসেছিল তার উপর, এবং তারপর চকিতে ঘটিত বহু ঝড় ঝাপটার পর দেহে অসহ্য বেদনা নিয়ে আবার যখন সে পথ ধরল, তখন হঠাৎ কেমন হয়ে একবার ভাবল, যে লোকটা তাড়া করে এসেছিল সেও যদি ময়রার দোকানের লোকটার মতো অন্ধ হয়ে থাকে, হয়তো সেও অন্ধ, তারও চোখ নকল। এটা মনে রাখো, এটা বাংলা সিনেমা নয় যে এক নায়ক 10 জন 15 জনের পিটি একবারে সোজা করে দেবে, বা তার যে আকাঙ্ক্ষিত বস্তু সেটাকে ছিনিয়ে নেবে। বরং যেটা যৌক্তিক, যেটা বাস্তবসম্মত, সেটাই হয়েছে। আমাদের দৃষ্টিতে আমু কিশোর, এই বাস্তবতায় সে যে মায়ের খাবে, মায়ের খেয়ে পালাবে, পথ ধরবে, এটাই স্বাভাবিক। হোটেলের সবাইকে পিটিয়ে ওই বিরিয়ানির পাতিল মাথায় নিয়ে দৌড় দেবে, এরকম কিছু না, এরকম হওয়ার সুযোগ নেই। আমুর মনে প্রশ্ন জেগেছে, শহরে এত এত লোক কি অন্ধ? বিচিত্র জায়গায় এই শহর। বিপদগ্রস্তকে সাহায্য করতে হয়, অন্তত সাহায্য না করলেও, উপকার করতে না পারলেও তোমার দ্বারা যেন কখনো কারো ক্ষতি না হয়। অন্তত সহমর্মী হতে হয়, বেদনার ভাগিদার হতে হয়, সমবেদনা জানাতে হয়। গৌতম বুদ্ধ, উনি রাজপুত্র ছিলেন। যেহেতু নিরন্ন শীতার্ত মানুষের কষ্টটাকে তিনি দূর করতে পারছেন না, এ কারণে গৌতম বুদ্ধ রাজপ্রাসাদ ত্যাগ করে নিরন্ন বস্ত্রহীন মানুষের কষ্টটাকে ভাগ করে নেওয়ার জন্য রাজপ্রাসাদ ছেড়ে পথে নেমেছিলেন। তো আমাদের এখানে এটাই শিক্ষা যে তুমি ভালো কিছু করতে না পারলে অন্তত সহমর্মী হও, সমবেদনা জানাও, অন্তত এটুকুও করা উচিত। তবে শহরের বাস্তবতা দেখব যে তাদের খাবার নষ্ট করে দিচ্ছে, কিন্তু আমুদের দিচ্ছে না, বা তাদের প্রতি সহানুভূতির দৃষ্টি দিচ্ছে না শহরবাসীরা। এজন্যই আমুর দৃষ্টিতে শহর এবং গ্রাম, এ দুটার পারস্পরিক আলোচনায় শহরের প্রতি
বিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে। চাঞ্চল্যকর ঘটনার পর উত্তেজিত মাথা ঠান্ডা হতে সময় নিল এবং সে উত্তেজনার মধ্যে কোন রাস্তা হতে কোন রাস্তায় ঘুরে ঘুরে হঠাৎ একসময়ে সে থমকে দাঁড়ালো, দাঁড়িয়ে ভাবল, যে পথের শেষ নেই সে পথে চলে লাভ নেই। বরঞ্চ ওই যে ওখানে কে কোঁকাচ্ছে সেখানে গিয়ে দেখা যাক কি হয়েছে তার। ফুটপাতের বাস্তবতা, হয়তো ক্ষুধা, যন্ত্রণা, এগুলোর কারণে সে কোঁকাচ্ছে বা কাতরাচ্ছে। ফুটপাতের ধারে গ্যাস পোস্ট, তার তলে আবছা অন্ধকারে কে একটা লোক শুয়ে রয়েছে আর পেটে হাত দিয়ে দুরন্ত বেদনায় গোঙাচ্ছে। তারও পেটে ব্যথা। দুরন্ত অর্থ দুর্দমনীয়, যেটাকে দমন করা কষ্টকর। তার একটু তফাতে, তার একটু দূরে যে কয়টা লোক উবু হয়ে বসে রয়েছে তাদের মুখে কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই, কোনো কথা নেই, শুধু তারা নিঃশব্দে ধুঁকছে। খাদ্যের অভাব থেকে অসুস্থতা, মস্তিষ্ক বিকৃতি এ গল্পের চরিত্রগুলোর অবলম্বন। গল্পকার খাদ্যের কারণে হাহাকারকে খুব স্বচ্ছ করে স্পষ্ট করে রূপ দেননি, শুধু ইঙ্গিত দিয়ে গেছেন। উবু হয়ে বসা, দুই পা তুলে বসা, এরকম পা মুড়ে হাঁটু তুলে বসার ভঙ্গি, এটাকে উবু হয়ে বসা বলে। অর্থাৎ দুই হাঁটু ভাঁজ করে গোড়ালিতে ভর দিয়ে বসা। আমু কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর আপন মনে থমকে ভাবল, ওদের সঙ্গে তার চেনা নেই, ওদের বেদনার সঙ্গে তার পরিচয় নেই, সে কেন যাবে তাদের কাছে? যাবে না। চিন্তায়, চেতনায়, আচরণ ও উচ্চারণে আমু যে এই গল্পের অন্য যে কোনো চরিত্র থেকে পৃথক, সেটা এর আগেও আমরা দেখেছি। এ কারণেই বলছে, এদের চিন্তার সাথে আমার কোনো পরিচয় নেই, আমি তার সাথে মিশবো না, তাদের কাছে যাব না। এজন্য আমু তাদের কাছে যায়নি, তাদের সাথে তার মনোকষ্ট বা মনোবেদনা ভাগ করে নেয়নি। এখানে একটা প্রশ্ন ওঠে যে আমু কেন এইসব নিরন্ন মানুষকে সাথে নিয়ে সবাই একাট্টা হয়ে ওই হোটেলগুলোকে দখল কেন করলো না, বা সবাই কেন জোটবদ্ধ হয়ে প্রতিবাদ কেন করলো না? মার্ক্সীয় ধারার সাহিত্যিক হলে সম্ভবত এরকমই কোনো পরিণতি ঘটাতেন যে সবাই মিলে প্রতিবাদী হয়ে উঠবে বা অধিকার সচেতন হয়ে উঠবে। এ সূত্রেই একটা প্রশ্ন আমাদের মনে আসে যে ওয়ালিউল্লাহর রাজনীতিক আদর্শ কেমন ছিল বা কী ছিল? এর উত্তরে বলা যায়, সৈয়দ ওয়ালিউল্লাহ কোনো দলের সঙ্গেই সক্রিয়ভাবে যুক্ত ছিলেন না। ভারতীয় কমিউনিস্ট পার্টির নেতা ও কর্মীদের উপর তার বিশেষ রাজনৈতিক ঝোঁক ছিল বলে বর্ণনা করেছেন সৈয়দ আবুল মকসুদ। 40-এর দশকে তিনি ফ্যাসিবিরোধী লেখক ও শিল্পী সংঘের অধিবেশনে যোগ দিয়েছেন। তার খেয়া প্রবন্ধে কার্ল মার্কসকে এই শতাব্দীর অন্যতম মুক্তিদূত বলেছেন। তবে আমুর যে বাস্তবতা, সে বাস্তবতায় এই পরিণতি স্বাভাবিক হয়েছে। তারপর কেমন একটা চাপা ভয়ে সে যেন ভাঙা পা নিয়ে পালিয়ে চলল। আমরা দেখব আমু পালিয়ে যাচ্ছে, সে বলতে এখানে আমু, সে ভয় পেয়েছে। জিগলারের একটা কথা আছে, ফিয়ার হ্যাজ টু মিনিংস, ফরগেট এভরিথিং অ্যান্ড রান। এখানে রান অর্থ পালিয়ে যাওয়া, অথবা ফেস এভরিথিং অ্যান্ড রাইজ। আমরা দেখব যে আমু পালিয়ে যাচ্ছে, অর্থাৎ সে পরাজিত হয়েছে। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া বা ঘুরে দাঁড়ানো তার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি নানা কারণেই। কি যে সে ভয়, সে কথা সে স্পষ্ট করে বলতে পারবে না এবং সে কথা জানবারও কোনো তাগিদ নেই। শুধু যেন কেমন একটা ভয় কালো ছায়াচ্ছন্ন করে তুলেছে তার সারা অন্তর। তার মনে ভয় জেগেছে। সে ভয় হতে মুক্তি পাওয়ার জন্যে সে পালিয়ে যাবে সে রাস্তা দিয়েই, যে রাস্তার কোনো শেষ নেই। অর্থাৎ সে পালিয়ে যেতে যাচ্ছে এবার। যে ছায়া ঘনিয়েছে মনে, তারও কি শেষ নেই? আর সে ছায়া কি মৃত্যুর? অর্থাৎ আমু ওই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কিছুই করতে পারেনি, বরং বহু ঝড় ঝাপটার পর দেহে অসহ্য বেদনা নিয়ে পথ ধরেছে। এবার সে নিজেকে দেখতে পেয়েছে
সম্পূর্ণ নিঃস্ব অবস্থায়, তার পা ভেঙেছে, চলতে কষ্ট হচ্ছে। আমু ভয় পেয়েছে এবং সে মৃত্যুর ছায়া দেখেছে। সে পালাতে চায়, সে পালায় কারণ তার ক্ষমতা নেই। ক্ষমতা আছে হোটেলওয়ালার, ময়রার, ক্ষমতা আছে দোকানির, আর সবচেয়ে বেশি ক্ষমতা আছে গোটা ব্যবস্থার, যে ব্যবস্থা মানুষকে উদ্বাস্ত করে, অভুক্ত রাখে, মেরে ফেলে। যদিও এর জটিল হিসাব আমুর জানার কথা নয়। অনেকক্ষণ পর তার খেয়াল হলো যে একটা বদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে সে, আর তার গলার সুড়ঙ্গ দিয়ে একটা আর্তনাদ বেয়ে বেয়ে উঠছে উপরের পানে। এবং যখন সে আর্তনাদ শূন্যতায় মুক্তি পেল, রাত্রির বিপুল অন্ধকারে মুক্তি পেল, অত্যন্ত বীভৎস ও ভয়ঙ্কর শোনালো তা। আর্তনাদ অর্থ ব্যাকুল ও কাতর চিৎকার। এ গল্পে যে জীবনের কথা বলা হয়েছে, সে জীবনে ক্ষুধার যন্ত্রণার দাপটে অন্য সব অনুভূতি শক্তিহীন হয়ে পড়েছে। এজন্য এখানে আমু আর্তনাদ করছে। আর্তনাদ শুনলে ভয় জাগে, কারণ এটা বীভৎস, এটা ভয়ঙ্কর শোনায়। এ কি তার গলা, তার আর্তনাদ? সে কি উন্মাদ হয়ে উঠেছে? অথবা কোনো দানও কি ঘর নিয়েছে তার মধ্যে? দানব বলতে দানব বা কোনো অশরীরী শক্তি তার মধ্যে আশ্রয় নিয়েছে। সে এরকমভাবে আর্তনাদ কেন করছে? আমুর ক্ষেত্রে বলা হচ্ছে। তবু তার মনের প্রশ্নকে উপেক্ষা করে, আমুর মনের প্রশ্ন উপেক্ষা করে, সুরঙ্গের মতো গলা বেয়ে তীক্ষ্ণ, তীব্র, বীভৎস আর্তনাদের পর আর্তনাদ বেরিয়ে আসতে লাগলো। আর সে থরথর করে কাঁপতে লাগলো আপাদমস্তক। আবেগ কাজ করছে, হয়তো ক্ষুধার যন্ত্রণায় সে কাতর, এর জন্য সে কাঁপছে। অবশেষে দরজার প্রাণ কাঁপল। দরজার প্রাণ কাঁপল বলতে দরজা খুলে দেওয়া হলো। অনেক সাধনার পরে, অনেক কষ্টের পরে, বহু দ্বারে ঘোরার পরে একটা দরজা খুলেছে তার জন্য। কে একটা মেয়ে দরজা খুলে বেরিয়ে এলো। এসে অতি আস্তে আস্তে, অতি শান্ত গলায় শুধু বলল, নাও। অর্থাৎ একটা মেয়ে তাকে খাবার দিতে এসেছে। কি কি সে নেবে? ভাত নেবে। ভাতই কি সে চায়? অর্থাৎ শহরবাসী এই মেয়েটি জানে যে ভাতের জন্যই এসেছে, তাই সে ভাত নিয়ে এসেছে। সে ভাতই চায়। এ দুনিয়ায় চাইবার মতো আরও অনেক কিছু আছে, কিন্তু তাদের নাম সে জানে না। আমুর কাছে এখন ভাতের প্রয়োজনটাই মুখ্য। মৌলিক চাহিদা হিসেবে ভাতই তার সবচেয়ে আকাঙ্ক্ষিত। সে গাড়ি বাড়ি এগুলো চায় না, ল্যাপটপ চায় না, বরং ভাত তার সবচেয়ে বেশি প্রয়োজনীয় এই মুহূর্তে। ত্রস্ত ভঙ্গিতে, খুব দ্রুত গতিতে, তাড়াহুড়া করে, ময়লা কাপড়ের প্রান্ত মেলে ধরে সে ভাতটুকু নিল। নিয়ে মুখ তুলে কয়েক মুহূর্ত নিষ্পলক চোখে চেয়ে রইল মেয়েটির পানে। পলক পড়ছে না, পলক নেই যে চোখে, একভাবে তাকিয়ে আছে। মানুষ যখন অবাক হয় বা কোনো ভালো দৃশ্য দেখে, তখন তার পলক পড়ে না, বা সবচেয়ে আকাঙ্ক্ষিত দৃশ্য যখন সে দেখে ফেলে, তখন তার পলক পড়ে না। মনে হচ্ছে যেন চেনা চেনা, না হলে সে চোখ ফেরাতে পারবে না কেন? খুবই গুরুত্বপূর্ণ বাক্য, ব্যাখ্যামূলক প্রশ্ন হিসেবে আসে। যেন বহুকালের চেনা এই মুখ। আঁচলে ভাতটুকু নিয়ে মাটি সন্ধানী আমু কাঙালের আকুতিতে বলে, নয়নচারা গায়ে কি মায়ের বাড়ি? অর্থাৎ ক্ষুধার মুখে দাঁড়িয়ে শুধু ভাত নয়, মনের ভিতর জুড়ে অন্য এক অনুসন্ধান প্রক্রিয়া নিয়ত ক্রিয়াশীল। বহির্বাস্তব পরিবেশ, পরিস্থিতি ও সময়ের সঙ্গে পা ফেলে ওয়ালিউল্লাহ আসলে খনন করে চলেন মানব মন, মানব ভূমি। বহির্বাস্তবকে ছাপিয়ে যায় মনোবাস্তব। এভাবেই ওয়ালিউল্লাহ হয়ে ওঠেন সফল গল্প নির্মাতা। নয়নচারা গায়ে কি মায়ের বাড়ি? কে কাকে কেন এ উক্তি করেছে? খুবই গুরুত্বপূর্ণ বাক্য, দেখে নিও।
কলকাতা শহরের একটি বদ্ধ দরজার সামনে আমু বীভৎস ও ভয়ঙ্কর স্বরে আর্তনাদ করেছে। ভাত দিয়েছে একটি মেয়ে। আমুর মনে প্রশ্ন জেগেছে, এই মেয়েটি কে? এজন্যই আমু প্রশ্ন করেছে, নয়নচেরা গাঁয়ে কি মায়ের বাড়ি? আপনার শিকড় কি নয়নচেরা গাঁয়ে প্রথিত? আপনি কি নয়নচেরা গাঁ থেকে এখানে এসেছেন? কারণ নয়নচেরা গ্রামের বাসিন্দার পক্ষেই এরকম ভাত দেওয়া সম্ভব। কারণ এই মানবিকতার দৃষ্টান্ত সে শুধু নয়নচেরা গ্রামেই দেখেছে, শহরে দেখেনি। তার নিজের গ্রামের মেয়ে না হলে ওই রকম দয়া কেন দেখাবে তাকে? মেয়েটিকে আমু মা বলে ডেকেছে। আর একটা বিষয় হলো, মন্বন্তরের সময় ভাত দেওয়ার লোক কম ছিল শহরে, তবে ওই ভাতটুকু সে শুধু দিতে পেরেছে, আর কিছু নয়। আমুর প্রশ্নে মেয়েটি সাড়া দেয়নি। মেয়েটি অবাক হয়েছে, বিস্মিত হয়েছে। আর একটা ব্যাপার হলো, দুঃখ দেখে মেয়েরা তবু সাড়া দেয়, পুরুষরা দেয় না। সেটাই আমুর অভিজ্ঞতা। এর আগে একটি লাল পেরে শাড়ি পরা মেয়ে 2টি পয়সা দিয়েছিল আমুকে। তখনও আমুর মনে হয়েছিল মেয়েটির মাথায় সাজানো যে চুল সেটা সে চেনে। ও চুল নয়নচেরা গাঁয়ের মেয়ে ঝিরার মাথার ঘন কালো চুল। তবে মেয়েরাই যে ভাত দেয়, পয়সা দেয়, সেটাও ভেবে দেখার বিষয়। বাঙালির জীবনে মেয়েদের করুণাদায়ী একটা ভূমিকা থাকে, সেটা এখানে লক্ষ্য করা যায়। নয়নচেরা গাঁয়ে কি মায়ের বাড়ি, এই একটি বাক্যের মধ্যে লেখক সমস্ত করুণা, বেদনা, অসহায়তা এবং স্বপ্নের প্রকাশ ঘটিয়েছেন। মেয়েটি কোনো উত্তর দিলে না, শুধু একটু বিস্ময় নিয়ে কয়েক মুহূর্ত তার পানে চেয়ে থেকে দরজা বন্ধ করে দিল। ওয়ালিউল্লাহর ভাষারীতি, রচনারীতি, ঘটনার প্রতি নিস্পৃহতা সবই অন্য রকমের। এ গল্পের সমাপ্তিটাকে তিনি মিলনাত্মক করেননি। অন্নদাত্রী মেয়েটি আমুর মাতৃ সম্বোধনে কোনো জবাব দেয়নি, কিছুটা বিস্মিত হয়েছে এবং দরজাটা বন্ধ করে দিয়েছে। আমুর জন্য দরজাটা বন্ধ হয়ে গেছে। মাদার তেরেসার একটা কথা আছে, তুমি যদি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো, তবে অদৃশ্য ঈশ্বরকে কী করে ভালোবাসবে? মানবিকতার পক্ষে এবং নিষ্ঠুরতা, অমানবিকতা, পাশবিকতার বিপক্ষে সৈয়দ ওয়ালিউল্লাহর অবস্থান এ পর্যায়ে দেখতে পাচ্ছি। একটা প্রশ্ন ওঠে, নয়নচেরা গল্পের নাগরিক বাস্তবতায় নয়নচেরা গ্রামের ভূমিকা কতটুকু এবং গল্পে বর্ণিত বাস্তবতা সাপেক্ষে এ গল্পের নামকরণ সার্থক হয়েছে কিনা? এর উত্তরে বলা যায়, নামকরণ সার্থক হয়েছে। নদীমাতৃক শ্যামল গ্রামটির যে চিত্র আভাসিত হয়েছে এই গল্পের নানা প্রান্তে, সেটা এ গল্পের বিশেষ বাস্তবতা। প্রকৃতির নানা উজ্জীবন, ঝিরার চুল, দিগন্ত বিস্তৃত ফসলি মাঠের সৌন্দর্য যে আমুর জীবনকে মহিমান্বিত করেছিল, সে জীবনেরই বাস্তব রূপ এই মন্বন্তর। পুরো গল্পের নাগরিক ক্যানভাসের ফাঁকে আমুর যে অতীতকে দেখানো হয়েছে, সেই অতীত আমুর বর্তমান শূন্যতাকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। ফলে নির্বিশেষ লক্ষণে নয়নচেরা দুর্ভিক্ষের গল্প এবং নগরের, কিন্তু বিশেষ লক্ষণে নয়নচেরা গ্রামেরই গল্প। চরম বাস্তবতা আর মানুষের অন্তস্থ নিমগ্নতা এই গল্পের প্রাণ সম্পদ হয়ে উঠেছে। গল্পের নামকরণেও এ বিষয়টি কার্যকর। যৌক্তিক কারণেই সমালোচক বলেছেন, অন্তর্বাস্তবতা ও বহির্বাস্তবতা এই গল্পের স্পাইরাল নকশায় বিধৃত। বহির্বাস্তবে আছে 1350 এর ভয়াবহ মন্বন্তর, অন্তর্বাস্তবে আছে চিনিগ্ধ পল্লব ঘন ময়ূরাক্ষী নদী তীরবর্তী নয়নচেরা গ্রামের সুশান্তি। কারো কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাও। আর আমার বলায় বা লেখায় কোনো ভুল থাকলে সেটাও অবশ্যই জানাবে। আমরা এই গল্প দেখলাম, আমু মূলত যে আশা নিয়ে শহরে গিয়েছিল সেটা না পাওয়ার ফলেই সে হতাশ হয়েছে এবং নগরবাসী সম্পর্কে একটা বিরূপ মনোভাব ব্যক্ত করেছে। কারণ সে কামনা করেছিল শহরবাসীদের যেহেতু অনেক টাকা, প্রাচুর্যের মধ্যে বাস, এ কারণে তারা এই অভাবীদের প্রতি দৃষ্টি দেবে, তারা প্রাণে বাঁচবে। কিন্তু নানা কারণেই সে হতাশ হয়েছে।
এজন্য অন্নহীন, বস্ত্রহীন বা যে কোনো অভাবী ব্যক্তিকে সেবা করা উচিত, সহযোগিতা করা উচিত, অন্ততপক্ষে তাদের সহমর্মী হওয়া উচিত। একটা কথা মনে রেখো, ইফ ইউ আর হেল্পিং সামওয়ান, যদি তুমি কাউকে সাহায্য করো এবং এক্সপেক্টিং সামথিং, কিছু একটা ফেরত পাওয়ার আশা করো, ইউ আর ডুইং বিজনেস নট কাইন্ডনেস। আমাদের দানগুলো তো নিঃস্বার্থভাবেই করা দরকার। আমি যদি কিছু দিয়ে কিছু ফেরত পাওয়ার আশা করি, তাহলে সেটা আমার দয়া নয়, বরং এটা একটা ব্যবসা শুরু করেছি আমি তোমাকে দিব, তুমি আমাকে দেবে। এটা দয়া নয়, এটা একটা ব্যবসা খোলা। যে কোনো দানই হবে নিঃস্বার্থভাবে। ত্যাগের মহিমায় এই পৃথিবী আরও সুন্দর হয়ে উঠুক, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।